হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনাটা সবাইকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি আজকে ভয় লাগবে। এতটাই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। সত্যি যখন আমি তোমাদের সাথে এখন ঘটনাটা রেকর্ডিং করতে বসেছি, রীতিমতো ঘটনাটা শেয়ার করার আগেই শরীরের মধ্যে কোথাও একটা শিহরণ হচ্ছে, একটা বুকের কোণে একটা ধুক 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 একটা ভয় কোথাও যেন জাগছে। এর আগে এত ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি, এরকম অনুভূতি কিন্তু আমার সেরকমভাবে হয়নি। তবে আজ কেন হচ্ছে? কারণ আজকে ঘটনাটা কিন্তু ঠিক এরকমই। ভয় কোথাও গিয়ে তোমাদের লাগবেই লাগবে। তাহলে চলো, আজকে সময় নষ্ট বেশি করব না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আমরা আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, যার সাথে ঘটনাটা ঘটেছে সে যে এই ঘটনাটার পরেও বেঁচে আছে, আজও সে ভাবে যখন তার বেঁচে থাকা আর মৃত্যুর মধ্যে ওই একটাই দৃঢ়তা, একটাই কর্তব্য আর একটাই সাহস তাকে কোথাও গিয়ে তার বেঁচে থাকার অঙ্গীকার। ঘটনাটা কি, কার সাথে ঘটেছে, কি ঘটনাটা ঘটেছে সবটা বলবো। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনো। কিছু কিছু সময় যদি নিজেদের বাড়ির কোনো সদস্য আমাদেরকে জেনে বুঝে কোনোভাবে ক্ষতি করে বা করার চেষ্টা করে, তখন আমাদের কাছে কিন্তু কিছু করার মতো কিছুই থাকে না। অনেক সময় অনেক কিছু জিনিস আমরা জেনে, অনেক কিছু জিনিস আমরা দেখেও কিন্তু না দেখার ভান করে বাড়িতে থাকি। আজকে যে ঘটনাটা বলবো, এটি একটি মা একটি ছেলের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা। যে ভাই ঘটনাটা শেয়ার করে সে ভাই কিন্তু আজ মা বাবা তার পরিবারের থেকে একদম দূরে একটা আশ্রমে থাকে। সে ঘটনাটা সেই আশ্রমের মারফতে যে গুরুজি আছেন ওনার সাথে কথা বলে তার জীবনের ঘটনাটা, যেটা সত্য ঘটনা, শেয়ার করে। এই রকম ঘটনা এর আগে না আমি কোনোদিন পেয়েছি, না তোমাদের সাথে এরকম কোনো ঘটনা এর আগে আমি শেয়ার করেছি। যে ভাই ঘটনাটা বলে তার একটা কাল্পনিক এখানে নাম দিচ্ছি, কারণ তার এখনও জীবনের অনেকটা অধ্যায় বাকি রয়েছে, যার কারণে আমি এখানে নামটা নেব না। কারণ হয়তো তার নামটা, তার পরিচয়টা বললে সেই আশ্রমের কথাও এখানে উঠে আসতে পারে। সেই কারণে ভাইয়ের কাল্পনিক নাম আমি দিলাম জয়। জয় ভাই আমাকে বলে, দিদি ভাই, আমার জীবনে একটা খুব কঠিন সত্য আজকে আমি শেয়ার করব। ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছিল। আমার মাকে দেখতাম সব সময় এই ব্ল্যাক ম্যাজিক, যেগুলো মানে টুকটাক টোনা টোটকা, এগুলো নিয়ে আমার মাকে থাকতে। আমি আমার মাকে কখনো দেখিনি পাড়ায় কোনো মহিলার সাথে সেরকমভাবে সদ্ভাব, কথা বলা, গল্প করা, কারোর বাড়িতে যাওয়া, কারোর বাড়ি থেকে আমাদের বাড়িতে কেউ আসুক, এই জিনিসটা আমার মায়ের সাথে আমার বাবার সাথে থাকতাম আমি দেখিনি, কোনো দিন দেখিনি। এমনকি বাড়িতে না কোনো মাস্টারমশাই পড়াতে আসতেন, না কোনো সময় আমাকে বাইরে কোথাও পড়াতে পাঠাতেন, না আমার কোনো পাড়ায় বন্ধু বান্ধবী কিছু ছিল। কারোর সাথে কথা বলা যাবে না, কারোকে বাড়িতে আনা যাবে না, কারোর বাড়িতে আমি যেতে পারবো না, এরকম করেই আমার জীবনটা কাটতো। আমি সত্যি কথা বলতে, যদি ওখান থেকে বেরিয়ে না আসতাম তাহলে হয়তো আজ আমি সত্যি সত্যি আর হয়তো বেঁচে থাকতাম না। কারণ আমার মা বলতেও খুব ঘৃণা লাগে যে মা, আমরা মা শব্দটাকে খুব রেসপেক্ট করি, কারণ মা হয় ভগবানের থেকেও বড়। কিন্তু আমার মা সব সময় তার কার্যসিদ্ধর জন্য যাকে তাকে বশে করা, লোকের ক্ষতি করা, যে কোনো পরিস্থিতিতে উনি মানুষের ক্ষতি করতেন।
তার জন্য যদি ওনার সন্তানকে বিসর্জনও দিতে হয় তাতে উনি এক পাও পেছাবেন না। এটাই ছিল আমার মা। আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে বলবো। জয় আমি নামটা কেন দিলাম, সে তার মৃত্যুকে, সে তার পরম কাছের তার মাকে সে জয় করেছে। হয়তো তার মাকে সে ঠিক জায়গায় আনতে পারেনি, কিন্তু তার মায়ের কাছ থেকে সে বেরিয়ে গেছে, সে ভয়কে জয় করতে পেরেছে। এবার আমি তোমাদের ঘটনাটা বলি। জয় আমাকে বলে, দিদিভাই পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় আমি বসবাস করি। যখন আমার 9.5 বছর বয়স, একদিন আমার মা আমাকে পড়তে বসিয়ে হঠাৎ করে একটা ধারালো অস্ত্র, যে যা দিয়ে আমাদের নিয়মিত নন বেঙ্গলিদের বাড়িতে বিশেষ করে আলু পেঁয়াজ সবজি কাজে লাগে, কি জিনিস বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো, এমন একটা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার একটা হাতের ঠিক মিডিল ফিঙ্গারটা কেটে দেয়। কেটে দিয়েই সাথে সাথে একটা বাটির মধ্যে, সেই বাটি বলতে কি নারকোল কোড়ানোর পর যে নারকোলের মালাটা হয়, সেই নারকোলের মালার মধ্যে আমার কিছুটা রক্ত নিয়ে মা সাথে সাথে পেছনের ঘরে চলে যায়। পেছনে একটা ছোট ঘর ছিল, যেই ঘরটা আমার বাবাকে অনেক বলে বলে আমার মা করিয়েছিলেন। কারণ আমার মা ওই ঘরের মধ্যে যত কার্য, মানে কর্মক্রিয়া, ওনার নোংরা কাজ সব করতো ওই ঘরটার মধ্যে। ওই ঘরে যাবার অনুমতি কারোর ছিল না, শুধু একমাত্র মাই যেত, আর কেউ না। আমি 9.5 বছর বয়স, হাউ হাউ করে কাঁদছি। আমার বাবা পাশের ঘরে বসে তখন নেশা করছে। আমার বাবা মাকে কিছু বলতে পারতো না, সারাদিন নেশার মধ্যে আবদ্ধ হয়ে থাকতো। তার যেন জীবনে নেশা ছাড়া কিছু ছিল না। আমার কান্না শুনে আমার বাবা ছুটে এসে আমাকে বলল, কিরে বাবা, জয় কি হয়েছে, কাঁদছিস কেন? আমি বাবাকে হাতটা দেখাতে বাবা দেখলো বিছানার যে চাদর, চাদরের মধ্যে রক্ত ভেসে গেছে, হাত পুরো রক্তায় রক্তাক্ত। আমার বাবার সাথে সাথে আমাকে নিয়ে গিয়েই বাইরে ঠান্ডা জলে হাতটা ধুয়ে সাথে সাথে একটা কাপড় দিয়ে আঙুলটাকে চেপে বেঁধে দেয়। বাবা বলল, কি করে হলো, এটা কি করে হলো? আমি বাবাকে বলতে যাব যে এইটা মা করেছে, তার আগেই মা আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে পেছন দিয়ে চোখ দেখাচ্ছে, কিছু বলবি না। আমি মায়ের চোখ দেখে রীতিমতো ভয় পেয়ে বাবাকে কোনো কথা আমি বলিনি। আমি চুপচাপ ভয়ে ওখানে বাবার সামনে দাঁড়িয়ে থাকি। বাবা আমাকে নানাভাবে প্রশ্ন করতেই থাকে, কিভাবে কেটেছে, কিছু কি কামড়েছে, তুই কি পেন্সিল কাটছিলিস ব্লেড জাতীয় কিছু দিয়ে, কি করেছিস, কিভাবে হয়েছে? কিন্তু আমি বাবাকে কোনো রকম কোনোভাবে উত্তর দিতে পারলাম না যে অ্যাকচুয়ালিও হাতটা ব্লেডে বা কোনো জায়গায় লেগে কাটেনি। এইটা আমার মা, এটা আমার মা ইচ্ছাকৃত তার কার্য সিদ্ধর জন্য আমার আঙুল কেটে সে রক্ত নিয়ে গেছে। আমি এটা বাবাকে বলতে পারিনি। হয়তো সেদিন বলেও কিছু হতো না। আমার হয়তো পিঠে, আমার হয়তো গালে হয়তো কিছু মার জুটতো, এছাড়া কিছুই হতো না। কারণ আমার বাবা এগুলো পছন্দ না করলেও আমার মায়ের ওপরে বাবা কোনোদিন কথা বলতে পারতেন না, সেই সাহসটা আমার বাবার ছিল না। যাই হোক, আমি চুপচাপ তখন ওখানে বসে থাকি। আমাকে বাবা বললেন, আঙুলটা অনেকটা কেটে গেছে, দাঁড়া রাতের বেলা তোকে খাইয়ে দিই। কারণ আমার মা ওই কোনোদিন দেখিনি ভাত মেখে খাওয়াতে, আমার বাবাই বাটি করে থালা করে চটকে যা পারতো তাই খাইয়ে দিত। ছোট মানুষ, খিদের পেট, খেয়ে নিতাম। কখনো ভালো মন্দ সেরকম খাবার জোটেনি, কোনো দিনও না। আমাকে বাবা যখন মা চলে যায়, বাবা সবটা দেখে। মা আমাকে যখন চলে যায়, মা যখন চলে যায়, বাবা আমাকে তখন বলল, জয় আমাকে সত্যি করে বলতো বাবা, কি হয়েছে, তুই কি ভয় পাচ্ছিস মাকে? মা কি তোর হাতটা কেটেছে? আমি শুধু মাথাটা নেড়ে বললাম, হ্যাঁ। তখন বললে, এ ভগবান, এই তোর মাকে নিয়ে কি করব, কিছু বুঝতে পারছি না। এ তো মানে পাগল হয়ে গেছে, এর মাথা খারাপ হয়ে গেছে। জানি না এইসব টুকটাক জাদু টোনা করে তোর মা কি করতে চায়, কিছু তো বুঝতে পারছি না।
কারণ আমার মায়ের মতিগতি বোঝার মতো ক্ষমতা আমার বাবার কোনোদিনও হয়নি। আর আমি তো অনেক বাচ্চা, আমাদের পাড়ার কেউ আমার মায়ের সাথে কথাই বলতো না, আমাদের বাড়িতে আসতো না। ভয়তে তাদের বাচ্চাদের আমাদের বাড়ির আশেপাশে মানে ঘুরতেও দিত না, বেড়াতেও দিত না। কেউ যদি ডাকতে আসতো, সাথে সাথে তার বাড়ির লোক এসে একদম মানে হিড়ির করে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যেত। কারণ তারাও তো ছোট বাচ্চা, তাদেরও মাথায় অতটা বুদ্ধি নেই। এইবার শুরু হলো কিছু আমার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা। আমার মা যেদিন আমার হাতের ব্লাডটা নিয়ে যায়, ঠিক পরের দিনকে আমার প্রচণ্ড জ্বর আসে, শরীর কাঁপছে, আমি শুতে পারছি না, চোখ বন্ধ করতে পারছি না, আমার শরীরে প্রচণ্ড জ্বর। আমার বাবা কিছু ওষুধ নিয়ে এসে আমাকে বলল হাঁ কর। আমি শুয়ে শুয়ে হাঁ করলাম। কোথাও ঘুমের ঘোরে আমার বাবা ওষুধটা আমার গালে দিল, জল দিল, আমি ঢক ঢক ঠক 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 করে জলটা খেলাম। আমার বাবা চুপ করে চলে গেল পাশের ঘরে, গিয়ে আবার নেশা করছে। আমার বাবা, মা তো খেতে দিতেন না, আর বাবা নেশা করে থাকতো সব সময়, কিন্তু নেশার মধ্যেও আমাকে কিন্তু কেয়ার করতেন, যতটা উনি পারতেন আমাকে কেয়ার করতেন। সেদিন রাতে আমি যখন শুয়ে রয়েছি, মাকে আমি ভয় পেতাম। আমার মা যদি পাছে আরও কিছু করে, যদি পাছে আমার মা আবারও হাত কেটে রক্ত নেয়, আমার ভয় লাগতো, ব্যথা করতো, কষ্ট হতো। আমার মা আমার পাশে শুলো এসে, তখন অনেক রাত, অত ছোট বয়স তো বলতে পারবো না তখন কটা বাজে। আমার মা আমাকে বলল, জয়, কিরে বাবা, শরীরটা ভালো আছে তোর? দেখ, আজকে রাতের পর কালকে তোর শরীরটা ভালো হয়ে যাবে, একটু কষ্ট কর। আসলে কি বলতো, এখন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তো, সবারই জ্বর হচ্ছে। ওই তো ওই পাড়া দিয়ে যখন আমি আসছিলাম, তখন দেখলাম ওই পাড়াতেও কিছু বউরা কথা বলা বলি করছিল, ওদেরও নাকি সন্তানের জ্বর। আমি আমার মাকে রীতিমতো ভয় পেতাম। কোনো সন্তান তার মাকে ভয় পায় না। আমি জানি পৃথিবীর সব থেকে কাছের প্রিয় বন্ধু বলো আর কাছের প্রিয় মানুষ হচ্ছে সবার তার মা। কিন্তু আমার মাকে আমি ভয় পেতাম যবে থেকে আমার জ্ঞান হয়। আমি ভয়তে কাঁপছি। মা বলছে, কাঁপছিস কেন? কি হয়েছে? তোকে কি খারাপ কিছু বললাম? মা রেগে যাচ্ছে, মায়ের চোখগুলো লাল হয়ে যাচ্ছে। মা আমার সামনে অদ্ভুত মতো ব্যবহার করছে। আমি মাকে ভয়ে ভয়ে বললাম, পা হাত চেপে, না মা, আমার শরীরটা খারাপ লাগছে, আমার ঘুম পাচ্ছে। মা বলল, ঘুমা বাবা ঘুমা। সারাটা রাত আমি ঘুমাইনি, দিনের পর দিন আমি ঘুমাতাম না। আমি দেখলাম আমার মা মধ্যরাতে, আমি জানি না তখন মধ্যরাত কি ভোর রাত, আমার মা উঠে আস্তে করে নেবে চলে গেল। আমিও উঠলাম, উঠে আস্তে করে মাকে দেখলাম, কোথায় গেল মা? কারণ অনেকক্ষণ ধরে আমার বাথরুম পেয়েছিল। আমি ভয়তে উঠছি না, যদি মা কিছু করে, মা যদি বকে, মায়ের যদি চোখ লাল আমি দেখি, যার কারণে আমি কিন্তু ভয়তেও চুপচাপ শুয়েছিলাম। মা যখন উঠে যায়, আমিও পা টিপে টিপে মায়ের পেছনে যাই। দেখলাম মা পেছনের সেই ঘরটায় চলে গেল। আমি কোনো রকমে বাড়ির বাইরে বারান্দায় একটা জংলা গাছের কাছে দাঁড়িয়ে বাথরুমটা সেরে কোনো রকমে চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর শুনতে পারি কিছু মন্ত্র, যেগুলো আমার মাথার পুরো উপর থেকে চলে যাচ্ছে। এই মন্ত্রর মানে আমি কিছুই জানি না, কি মা মন্ত্র পাঠ করছে জোরে জোরে। আর আমার বাবার কোনো হুঁশও নেই। আমার মা যদি আমাকে মেরেও ফেলে, আমার বাবা কিছুই করতে পারবে না, কারণ আমার বাবা নেশাগ্রস্ত হয়ে আলাদা পাশের একটা ঘরে পড়ে আছে। না খেতো ঠিক মতো, না কথা বলতো কারোর সাথে, না মা বাবার কোনোদিন সৎ ভাব দেখেছি। আমার মা ঠিক কিছুক্ষণ পর আসে আমার ঘরে, কারণ আমি বুঝতে পারি এই কারণে আমার মায়ের পায়ে নুপুর ছিল। মা যখন আমার ঘরে আসতো বা ঘর দিয়ে যখন উঠে যখন পাশের ঘরে যেত বা বাবার ঘরে যেত কোনো কারণে, তখন ওই পায়ের নুপুরের ছুমছুম শব্দটা আমাকে যেন কোথাও বাঁচাতো। সেদিনকেও ছম 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 করে শব্দ হচ্ছে, মা পেছনের ঘর থেকে আমার ঘরের দিকে আসছে। আমি বুঝতে পারছি
চোখ বন্ধ করে পা হাত শক্ত করে করে কাঁপছি। এই কাঁপুনিটা জ্বরের সাথে ছিল তার থেকেও বেশি ভয়ের। আমার মা আসলো, আমার মাথার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ আমি পায়ের নুপুরের শব্দে বুঝতে পারছি যে আমার মা ঠিক আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমার মা মাথায় এরকম এরকম করে হাত বোলাতে থাকলো। আমি বুঝতে পারলাম না মা কি করতে চাইছে। ভয়তে কাঁপুনিটা যেন এত বেড়ে গেল, বুকের ভয়টা যেন মুখ থেকে বেরিয়ে আসছে, হো 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 হো, এরকম করে। আমাকে আমার মা বলল কানের কাছে এসে, যতই চেষ্টা তুই ঘুমানোর করিস, আমি জানি তুই জেগে আছিস। আমি তখনও পর্যন্ত ভয়তে দৃঢ় অবস্থায় ওরকম শক্ত করে নিজেকে ধরে রেখেছি। যত যাই হয়ে যাক মাকে ধরা আমি দেব না। আমি চোখ বন্ধ, কোনোভাবে চোখ খুলছি না। তাতে যদি আমার মা গলা কেটে নিয়ে চলে যায়, নিয়ে যাক, কিন্তু আমি চোখ খুলব না। একটা সময় পায়ে নুপুরের শব্দটা আমার মাথার কাছ থেকে সরে গিয়ে বাইরে দিয়ে পেছনের দিকে চলে গেল। বুঝতে পারলাম আমার মা আমার কাছে ছিল, এখন সে পেছনে যেই ঘরে সে টোনা টোটকা করে সেই ঘরের দিকে হেঁটে চলে গেছে। আমার ভয় তো প্রচণ্ড লাগলো, প্রচণ্ড ভয়। আমি তাও সাহস করে উঠলাম। অনেকক্ষণ শুয়ে থাকার পর বুঝতে পারলাম যদি মা আসে পায়ের নুপুরের শব্দ তো আবার হবে, আবার আমি শুয়ে কাঁপুনি দেব, আবার আমি কাঁপবো। তাহলে মা আবারও ভাববে সত্যি আমার ছেলে জয় ঘুমাচ্ছে, কিন্তু আমি তো তারই পেটে হয়েছি। আমি ভয় না পেয়ে এক পা করে নেবে যখন আমি পেছনের ঘরের দিকে যাই, দেখলাম ঘরের ভেতরে মা রয়েছে, ঘরটা বন্ধ। আমি সেই ঘরের একটা জানালা ছিল, ছোট্ট জানালা, জানালাটা অনেকটা উঁচু। আমার তখন 9.5 বছর বয়স। আমার উঠে দেখার মতো অতটা উচ্চতা আমার হয়নি। আমি আমাদের জমিতেই পড়ে থাকা 4টে ইট খুব নিঃশব্দে এনে জানলার কাছে রেখে আমি আজকে দেখব আমার মা কি করে, কি এমন জাদুটোনা করে রক্ত নিয়ে, মাথার চুল নিয়ে। আমি জানি আমার মা মাথায় হাত বুলিয়েছে এমনি না, আমার মা আমার মাথার চুল নিয়ে এসছে। দিনের পর দিন আমি অসুস্থ হয়ে থাকতাম। আমার পড়াশোনা, বন্ধু বান্ধব, বাল্যকালের যে জীবন সেটা আমি কোনোদিন কাটাতে পারিনি। 9.5 বছর বয়স হয়ে গেল। আমি সেদিন অনেক কিছু চিন্তা করে জানলার ফাঁক দিয়ে ইটের উপর পা দিয়ে উঁচু করে দাঁড়িয়ে আমি দেখলাম আমার মা বসে রয়েছে, সামনে একটা মোম জ্বলছে। মোমের ঠিক 3 পাশে 3জন বসে আছে, যারা আমি অন্ধকারে পরিষ্কার অনেকক্ষণ ধরে দেখায় বুঝতে পারলাম কিছু অস্পষ্ট ছায়ামূর্তি, যারা কোনো মানুষ না। কারণ আমার মা একজন মানুষ, রক্তে মাংসে তার শরীর, সেটা বুঝতে পারছি, কিন্তু 3জন যারা আছেন তারা রক্তে মাংসে মানুষ না, তারা আর যাই হোক মানুষ নেই। আমি ভয়তে ওখান থেকে একবার উল্টে পড়ে যাবার অবস্থা হলো। কোনো রকমে আমি চুপচাপ পাঁচিলটাকে ধরে দাঁড়িয়ে রইলাম। কারণ প্রথমেই বললাম আমার তখন 9.5 বছর বয়স, এতটা আমার হাইট না যে আমি আমার মাকে পরিষ্কার ঘরের ভিতরটা দেখতে পাবো। খুব অনায়াসে আমাকে ওই 4টে ইটের সাহারা নিয়ে দেখতে হচ্ছিল। একটা সময় দেখলাম আমার মা ওদেরকে কিছু দিচ্ছে খেতে। তারা তাদের বড় বড় নখ, হাতে তাদের বড় বড় বেঁকানো বেঁকানো নখ, লাল তার নখগুলো, জানি না মনে হচ্ছে যেন আলতা হাতে লাগানো, কাঁচা আলতা বা কাঁচা রক্ত। তারা ওই যে আমার রক্তটা মা নিয়ে গেছিল সন্ধ্যাবেলা, সেই রক্তটা তাদেরকে বাটি করে ধরছে। তারা আঙুল চুবিয়ে, জিভ তাদের লম্বা সাপের মতো সরু জিভ, সেটা আঙুলগুলোকে চাটছে। আমি যখন এই দৃশ্য দেখলাম, কারণ আমি
হয়তো ওই পরিবারেরই সন্তান বলে, হয়তো ওই মায়ের পেটেই হয়েছিলাম বলে হয়তো আমার এত সাহস সেদিন রাতে হয়েছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মায়ের সাথে তিনজন ছায়ামূর্তি, যারা সশরীরে মানুষ না, একটা ছায়ামূর্তি, তারা আমার মায়ের সাথে বসে আছে। মা তাদের কিছু ফিস ফিস করে বলছে আর জোরে জোরে মন্ত্র পড়ছে। যখন তাদের কিছু বলছে তখন ফিস ফিস করে বলছে আর বাটিটা সামনে দিচ্ছে বাড়িয়ে। তারা আঙুল ডুবিয়ে রক্ত নিয়ে জিভ দিয়ে চাটছে। এই দৃশ্য দেখার পর আমার আর ওখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস আমি জোগাড় করতে পারিনি। কারণ আমি একটা জিনিস তো সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আজ আমার মা আমাকে দেখে নেয়, আমি রাতের বেলায় যাই হোক বাড়ি ছেড়ে পালিয়ে যাব, যাই হয়ে যাক আমি আর থাকবো না। কিন্তু সাহস যখন জবাব দিয়ে দিল, আমি আস্তে করে ইট থেকে নেবে সেই 4টে ইট জানলার পাশ থেকে সরিয়ে যেখানে ছিল ওখানে রেখে দিয়ে এসে ঘরে চুপচাপ শুয়ে পড়ি। কত যে রাত আমি ঘুমাইনি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কত যে রাত আমি একা একা কেঁদেছি আর ভয় পেয়েছি সেটা শুধু ঈশ্বর জানে, আমি জানি, এছাড়া কেউ জানে না। আর কোনো দিন আজকে না বললে কেউ জানতও না। কারণ আজকে এই কথাটা বলার মানে আমি আর কাউকে ভয় পাই না, কারণ আমি সেই বাড়িতে থাকি না। আমার মা আমার বাবা আজ তারা আদৌ ওখানে আছে কি না আমি জানি না। কেন আমি ছেড়ে গিয়েছিলাম এবার সেই কথাটা বলি। আর এই ছেড়ে যাওয়ার এতদিনের মধ্যে আমার সাথে কি কি ঘটেছে সেটাও আমি বলবো। আমাদের জয় বলে দিদিভাই সেদিন রাতটা এপার ওপাশ করতে করতে ভোর হয়ে যায়। সকালবেলা আমার মা আমাকে ডেকে বলল, জয় জয় বাজারে যেতে হবে, ওর তো 9.5 বছর মাত্র একটা আমি ছেলে, সারা রাত ঘুমাইনি, ঠিকমতো খাওয়া নেই। আমি উঠলাম, উঠে বসলাম, কারণ আমি ঘুমাইনি। আমাকে মা বলল, দিনে দিনে চেহারাটা এরম হচ্ছে কেন, চোখ মুখ বসে কি অবস্থা। কিন্তু যে মা তার সন্তানের ক্ষতি করছে, যেই মা ঘরে জাদুটোনা করছে, সেই বাড়িতে কাজের একটা প্রভাব তার সন্তানের মধ্যে পড়বে সেটা আমার মা জানে না? আমার মা সবটা জানে। কিন্তু তবুও আমার মা আমাকে বলল, উঠে এক্ষুনি বাজার যাবি, তাড়াতাড়ি ওঠ। আমি মাকে বললাম, মা কী আনবো বাজার থেকে বলো, টাকা দাও। কেন, বাবা তো নেশাগ্রস্ত, বাবার তো হুঁশ নেই, বাবা তো পড়ে আছে, বাবা তো পড়ে আছে। মা আমাকে বলল, একটা গোটা মুরগি নিয়ে আসবি, 500 টাকা দিলাম, দাম যা নেবে নেবে, কিন্তু মুরগির দাম করবি না, কোনো দামাদামি না করে যা দাম বলবে এক দামে মুরগিটা তুলে নিয়ে আসবি। আর দেখে নিবি মুরগিটার গায়ে লোম টোম ঠিক আছে কিনা, আর কোনো ঘা বা নখ ভাঙা বা কোনো দাগ খোপ, কোনো শরীরে কিছু আছে কিনা দেখে নিয়ে আসবি। আসলে তোকে বলতে চাইছি, একটা ফ্রেশ মানে একদম পরিষ্কার একটা মুরগি আনবি, যার শরীরে কোনো দাগ খোপ থাকবে না, যে মুরগিটা একদম সুন্দর দেখতে লাগবে, মানে গায়ে লোম থাকবে, পশম আর কি, পালক পালক থাকবে, সেরকম তুই মুরগি নিয়ে আয় যা। ভুল যদি হয়েছে তারপর তুই জানিস জয় তোকে কি করব। সকালবেলা মাকে অতটা ভয় লাগতো না, শুধু ভয় একটাই লাগতো, মা খুব মারতো। কাটা ছাগলের মতো আমাকে মা ধরে পিটাতো। যাই হোক, আমি গেলাম নিয়ে টাকা, গিয়ে আমাদের বাজারে একটা কাকুর দোকানে গিয়ে বললাম, কাকু আমাকে একটা গোটা মুরগি দাও তো। কাকু আমাকে বললো, দেখ দেখ কোনটা নিবি। কারণ আমার মা যে এইসব কাজ করে কাকু ভালোই জানে, আর কাকু যে না করবে তাহলে তো কাকুর দোকান মা বন্ধ করে দেবে, কাকুর বাড়িতে আগুন লাগিয়ে দেবে আমার মা, সবাই তো জানে। কাকু বলল, দেখ দেখ এখানে অনেক মুরগি আছে, কোনটা লাগবে তুই নিয়ে যা বাবু, ও দাম যা দিবি দে, তোর মা বলেছে তো আনতে। আমি বললাম হ্যাঁ। তখন সে বলল, ঠিক আছে 300 টাকা নেব, এত বড় মুরগিটা নিয়ে যেতে পারবি তো, না বেঁধে দেবো? বেঁধে দিলে যদি পাচ্ছে মুরগির পালকে দাগ পড়ে যায়, যদি কোনোভাবে রক্ত বেরিয়ে যায়, বা যদি
যদি ডানা ছিঁড়ে যায় মা তো আমাকে পেটাবে। আমি বললাম, না কাকা, তুমি আমাকে মুরগিটা ওরকমই দাও, ওই রকমই দাও, আমি মুরগিটাকে ওরকমভাবেই গোটা মুরগিটা নিয়ে যাব। তখন কাকা বলল, দেখ মুরগিটা নিয়ে যেতে যেতে আবার হারিয়ে ফেলবি না তো? আমি বললাম, না, হারাবো না, মানে হাত ফসকে যদি বেরিয়ে যায় বা উড়ে যায়, তার জন্য ওই কাকু বলছে। আমি মুরগিটাকে চেপে ধরে নিয়ে পা দুটোকে ধরে ঝুলিয়ে নিয়েছি, নিয়ে আমি যাই, কারণ ওইটা তো আমার প্রথমবার না, এর আগেও আমি এনেছি। সেদিন ছিল শনিবার, আমাবস্যা। আমার মা আমাকে দুপুরবেলা বলল, তুই কি খাবি বলতো আজকে, বল, আজকে তোকে তাই খাওয়াবো। আমি ভাবলাম কি ব্যাপার, কত কথিত আছে যদি কাউকে বলি দেওয়া হয় তার আগে, মানে বলি দেওয়ার পূর্বে সেই বলির পাঁঠার যত ইচ্ছে সেগুলো পূরণ করা হয়। জানি না কেন আমার মন নিজে থেকে সেটা গাইলো। আমি তখন আমার মাকে বললাম, মা কিছু খাবো না, ঘরে কি রান্না করেছো তাই দাও, সেগুলোই খাবো। আমাকে আমার মা বলল, আচ্ছা ঠিক আছে, ঘরে আজকে রান্না করেছি মাছের মাথা, গোটা গোটা মাছের মাথা করেছি, আর মুসুরির ডাল করেছি, শাক করেছি ভাজা, আর নারকোল ভাজা করেছি, আর ভাত করেছি। আমি বললাম, এত রান্না কখন করলো মা? সরি, আমি বললাম এত রান্না মা কখন করলো? কারণ আমার বাজার যেতে আসতে খুব যে 10 মিনিট লেগেছে। আমি তো ভয় ভয় কারোর সাথে কথা বলি না, গেছি আর এসছি। সেই কাকা কাস্টমার ছেড়ে আমাকে দিয়ে দিয়েছে। আমি এসে মায়ের সাথে কথা বলছি, মায়ের রান্না হয়ে গেল, এটা কি করে সম্ভব? আচ্ছা বলে রাখি, আমাদের জয় এই কথাও বলেছিল, বাড়িতে নানা রকম কাজ বা কোনো সময় হঠাৎ করে ঘরে বসে পড়ছি সন্ধ্যাবেলা, ধূপ ধাপ ধূপ করে আওয়াজ হলো, 2-3টে বস্তা রাখার মতো। আমার বাবা তো পাশের ঘরে মদ্যপ অবস্থায় হয়তো ঘুমাচ্ছে, আমার মা হয়তো পেছনের ওই ঘরেই সে জাদুটোনার কাজ নিয়েই মর্ত থাকতো, যখনই সূর্য অস্ত চলে যেত হয়তো সেই ঘরেই রয়েছে। কিন্তু দেখতাম বারান্দায় বেরিয়ে কখনো কখনো মা বলতো, বেরোবি না বেরোবি না, কিন্তু তবুও তখন তো 9.5 বছর বয়স, 9-9.5 বছর, ছোট ছেলে, অতটা তো মাথায় বুদ্ধি নেই। বেরিয়ে গিয়ে দেখতাম 3টে বস্তা ঘরের মধ্যে রাখা বারান্দায়। মানে হঠাৎ করে 3টে বস্তা কে রাখলো? মা তো তখনও পর্যন্ত কিছু মন্ত্র পাঠ করছে, এদিকে বাবা তো পাশের ঘরে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, তাহলে 3টে বস্তা কে রাখলো? পরে আমি যখন 3জন অবায়বকে দেখি তখন বুঝতে পারি অ্যাকচুয়ালিও আমার মা ওই 3টে আত্মাকে বশে রেখেছে, তার শক্তির দ্বারায় তাদের বশীকরণ করে রেখেছে, যার কারণে তাদের দিয়ে মা চাল আনাতো, আটা আনাতো, সবজি আনাতো, এমনকি রাতের অন্ধকারে তাদের দিয়ে নানা রকম কুকাজ করতেন। এমনকি অনেক সময় তাদেরকে দিয়ে আমার মা রান্না পর্যন্ত করাতেন, যার কারণে আমি খাবারও খেতাম না, কারণ আমার কোথাও গিয়ে ভয় লাগতো। যেদিন রাতে আমাকে দুপুরবেলায় সব কথা বলে, সেদিন রাতের বেলা আমার মা আমাকে, তখন রাত অনেক, আমাকে ডাকছে, জয়, বাবা জয়, এ বাবা একটু ওঠ না, তোর সাথে আমার কথা আছে, বাবা জয় একটা কাজ করতে হবে, উঠবি? জয় সেদিন ঘুমিয়ে পড়ে, আগের দিন তো ঘুমায়নি, আর এমনিতেও শরীরটা ভালো ছিল না, প্রায় দিন ও জেগে থাকতো, সেদিন একটু ভালো খাওয়াও হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। ও উঠে বসে, উঠে বসতেই ওর মা ওকে বলে, জয় খুব গরম লাগছে না বাবা? আমি বললাম, না না, আমার তো গরম লাগছে না। সত্যি আমার গরম লাগছিল না। আমার মা আমাকে জোর করে স্নান করাতে নিয়ে গেল। যখন মা স্নান করাতে আমাকে বাথরুমে বলল, জয় তুই একা স্নান কর, না আমি তোকে করিয়ে দিই। আমি বললাম, না মা, আমি একটু পায়খানায় যাব, কারণ আমি বুঝতে পেরেছি আজকে আমার মা আমাকে বলি দেবে, এটা আমি বুঝতে পেরেছিলাম। যার কারণে যখন আমাকে মা বলল, ঠিক আছে তাহলে তুই পায়খানায় যা, আমি তাহলে ওই ঘরে যাচ্ছি, কিছু কাজ আছে করে আসছি, আমাকে কিন্তু ছুবি না, তুই বেরিয়ে স্নানটা কর। আমি এখানে জল তুলে রেখে গেলাম, আমাদের পাতকুয়ো আছে, পাতকুয়ো 2 বালতি জল তুলে রেখে গেছে, ভালো করে স্নান করবি। আমি বললাম ঠিক আছে। গন্ধ তেল
আমার সামনে রেখে দিয়ে গেল বালতির পাশে। সেই সুবাসিত সুগন্ধি তেল আমাকে বলল, মাথায়, গায়ে, পেটে, নাভিতে দিবি, দিয়ে স্নান কর। আমি তো বিষয়টা বুঝতে পেরেছি যে আজকে আমি পাঠা, বলি যেরম হয় বলির পাঠা আমি হব। আমি আর কোনো কথা বাড়াইনি। আমি বুদ্ধি করে আমি পায়খানায় যাব বলে চুপচাপ গিয়ে বসি। আমার মা পায়ের নুপুর পরে যখন চলে যায় ওই ঘরে, আমি সেই দিন সেই রাতে আমি ওখান থেকে সোজা দৌড়াতে 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 আমাদের যে এরিয়াটা ছিল, আমাদের যে গ্রামটা ছিল, আমি তার বাইরে বেরিয়ে আসি। জানি না আমার মা আমাকে খুঁজেছিল কি না, জানি না আমার মা আমাকে কাউকে দিয়ে, যে তিনজন আত্মাকে রেখেছিল তাদের দিয়ে আমাকে খুঁজতে পাঠিয়েছিল কি না আমি জানি না। কিন্তু আমি যখন আমার গ্রামের বাইরে আসি, এক কালী মায়ের মন্দিরে আমি চুপচাপ মায়ের পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ি। মন্দিরটা অনেক বড় খোলা মন্দির, আর পেছন দিকটাই হচ্ছে মন্দিরটা ঘেরা, সামনের দিকটা খোলা, 3 দিক। তো আমি ওই মন্দিরের পেছনে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। তারপর সকাল যখন হয় তখন আমি ওখান থেকে উঠে একটা বাসে উঠি, কারণ ওইটা আমাদের গ্রামের বাইরে রাস্তার পাশে। আমি ওই মন্দিরে পড়েছিলাম, কারণ আমি বাড়ি ফিরে তো আর যাব না। সেদিন আমি খুব কাঁদছিলাম আমার বাবার জন্য, আমার মায়ের জন্য। যতই হোক আমার মা, আমার বাবা, আমি তাদের সন্তান। হতে পারে আমার মা হয়তো এই ব্ল্যাক ম্যাজিক করতো, জাদু টোনা করতো, তখন তো এত কিছু বুঝতাম না, তবুও কিছু কিছু বুঝতাম। হয়তো কোথাও ঈশ্বর ছিলেন, হয়তো কোনো বাবার ভালোবাসা কোথাও ছিল বাকি। আমি সেই দিন বাসে উঠি। সেই বাসে প্রথমে আমাকে উঠতে দেওয়া হয়নি। আমাকে বলা হয় এখানে বাচ্চারা উঠতে পারবে না এই বাসে। আমি অনেক করে হাত জোড় করে তাদেরকে বলি যে কাকু, আমাকে এই বাসে উঠতে দাও কাকু, আমি এখানে থাকলে মরে যাব কাকু, আমাকে বাসে উঠতে দাও। এই বাসটা কোথায় যাচ্ছে? বলছে এই বাস তো অনেক দূরে যাবে, যেখানে যাবে ওখান থেকে তুই কোনোদিন ফিরতে পারবি না। তখন কোথাও যেন আমি বুঝতে পারলাম ঈশ্বরের এইটাই হয়তো ইচ্ছা। আমি জানি না আমি কোথায় যাব, কাদের কাছে যাব, কার সাথে যাব, কোথায় থাকবো। আমি ড্রাইভার কাকুকে চিৎকার করে বললাম, কাকু গাড়িটা ছাড়বেন না, আপনি দাঁড়ান কাকু। বাসের সামনে যে টিকিট নিচ্ছিল তাকে বললাম, কাকু, আমি জানি না সে টিকিট নিচ্ছিল কি না, কারণ তার কাছে একটা ব্যাগ ছিল। বাসে সম্ভবত দেখেছি একজন টিকিট নেয়, টিকিট কন্ট্রাক্টর বলে। তো আমাকে তখন অনেক করে বকাবকি করতে লাগলো। আমি হাত জোড় করে কাঁদছি আর বারবার পেছনে ঘুরে তাকাচ্ছি, যদি আমার মা আসে, যদি আমার মা চলে আসে। ভয়, একটা আতঙ্ক। হঠাৎ করে জানি না ওই বাসের ভেতর থেকে একটা বয়স্ক ভারী একটা কণ্ঠ ভেসে আসলো। কেউ যেন বাসের ভেতর থেকে বলছে, ওই বাচ্চাটাকে এক্ষুনি বাসে তোল, তুলে নে বাচ্চাটাকে, আমি বলছি তুলে আমার কাছে নিয়ে আয়। আমাকে তখন হাত ধরে ওই কন্ট্রাক্টর যে কাকু ছিল সে বলল, আয় ওঠ ওঠ ওঠ, তোর কপাল ভালো, ওঠ। আমি যখন উঠলাম তখন দেখলাম সবাই ওখানে সাদা আর গেরুয়া রঙের পোশাক পরা বাসে সবাই বসে আছে। আমি চিনি না, আমি এরকম পোশাক পরা মানুষ কোনোদিন দেখিনি। বাড়ি থেকে সেরকমভাবে তো বেরোতাম না, আর ঘোরা তো আমার জীবনে কোনোদিন তখনও পর্যন্ত হয়নি। তো পেছন থেকে 3-4টে সিট আগে জানলার কোণে একজন বয়স্ক কেউ বসেছিলেন। বেশ তার ভুঁড়িওয়ালা পেট, মাথা চুলগুলো পুরো সাদা, গায়ে গেরুয়া রঙের বস্ত্র। সে কন্ট্রাক্টরকে বলল, বালককে আমার কাছে নিয়ে আয় তো। আমাকে নিয়ে যাওয়া হয়। তখন ওনার পাশে একজন বয়স্ক দাদু বসেছিলেন, সবাই অনেক বয়স্ক, কোনো মহিলা নেই। উনি তখন বললেন যে আপনি উঠে সামনে যান তো, বাচ্চাটাকে এখানে বসতে দিন। আমাকে পাশে বসায়। আমি তখন পুরো শরীর হাত পা আমার ছেড়ে দিয়েছে। আমি কাউকে বলার মতো অবস্থাতে নেই আমার সাথে কি হচ্ছিল কি না হচ্ছিল। তখন আমাকে বলল, তোর বাড়ি কোথায় বাবা? আমি কিছু বলতে পারলাম না। তুই কি পালিয়ে এসছিস? আমি তারও উত্তর দিতে পারলাম না। কিছু খেয়েছিস? মুখটা শুকিয়ে আছে তো। শুধু বললাম আমি একটু জল খাবো। জল খেয়ে ওই বাসের মধ্যে আমি শুয়ে পড়ি। জানি না
ওই বাস কোথায় দাঁড়িয়েছে, আমার ঘুম ভাঙতে দেখলাম সেই বয়স্ক ভদ্রলোকটি আমার পাশের সিটেই বসা, আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমাকে বলল, কিরে বাবা, তোর জ্ঞান ফিরেছে? তুই খুব ঘুমিয়েছিস। বলতো বাবা, অনেক দিন তোকে মনে হচ্ছিল দেখে তুই ঘুমাসনি। কি হয়েছে তোর জীবনের সাথে? কি এমন হয়েছে তুই বাড়ি থেকে পালিয়ে এসছিস? মায়ের কথা বাবার কথা মনে পড়ে না? তখন আমি তাকে বললাম, আপনি আমাকে একটু আশ্রয় দেবেন, আপনাকে আমি সব বলবো। বলল, ঠিক আছে। তাদের সাথে আমি চলে যাই হরিদ্বার। তাদের সাথে হরিদ্বার যাই। আমি তখন জানি না সেটা হরিদ্বার। পুরো 3টে বছর পর এবার আমি ঘটনায় ফিরছি। 3টে বছর আমি কাউকে কোনো কথা আমার বলিনি। আমি শুধু বলতাম মনে নেই, যাব না, আমার মা বাবা নেই, এরকম বলতাম আর কাঁদতাম। কারণ মা বাবা নেই কথাটা বললেই কষ্ট হতো। যতই হোক তারা তো জীবিত ছিল। আমি যখন এসছি মৃত তো দেখিনি। আজ আমি জানি না তারা কেমন আছে না আছে, আর আমার জানার প্রয়োজনও নেই। তখন সেই সাধু বাবা আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তাহলে তুই একটা কাজ কর, তুই এখানে থাক, ঠিক আছে? তখন আমার 12.5 বছর বয়স। অনেকটা বুঝি, অনেকটা স্বাবলম্বী হয়ে গেছি, কাজ কর্ম, ওখানে আরও বাচ্চারা আছে, সবার সাথে চুকিয়ে পড়াশোনায় মন দিই। সবাই একটা নিয়ম করে, সবাই রান্না করা, আরও বড়রাও থাকতো, সবার সাথে কাজ করা, জল এনে দেওয়া, রান্নাঘর মোছা, পরিষ্কার করা, নানা রকম কাজ করতে 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 একদিন একদিন করে আজ আমার প্রায় 16-17 বছর বয়স দিদি। আমি যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা কোনো বানানো গল্প না দিদি। আমি এখন ঋষিকেশে থাকি। আমি ঋষিকেশে একটি আশ্রমে থাকি। আশ্রমের নাম আমি এখানে বলতে পারবো না। আর এখানে যারা মারা আছেন, যারা গরুর দুধ দোয়ায়, যারা গোয়াল ঘর পরিষ্কার করে, যারা রান্নার ভার নিয়ে আছেন, আমরা অনেক এখানে আছি, 27টা বাচ্চা, আরও এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, মানে সন্ন্যাসী বাবারা, সাধু বাবারা, সবার খাবার মারা করেন। আমরা তাদের সাথে থাকি। আমাদের এখানে কোনো অসুবিধা হয় না, আমাদের সব স্বাধীনতা আছে। সব থেকে বড় কথা, আমার মা কিছু করতে পারিনি। আর আমার মা আজও যদি বেঁচে থাকেন, আমার মা, আমি চাই আমার মা বাবা বেঁচে থাকেন, যেরকম অবস্থায় থাক, খুঁজে পাবেন না। কারণ সেই 9.5 বছরের ছেলে আজকে 17 বছর। আমার শরীর, আমার মন, আমার মুখ সবটাই পরিবর্তন হয়ে গেছে। কিরকম লাগলো ঘটনাটা? আমি জানি ঘটনাটা হয়তো এতটা ভয়ের না, কিন্তু এটা আমি বলবো অনেকটা ভয়ের। কারণ তোমরা ভাবো তো, একটা ছোট্ট ঘটনা, যার সাথে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা একটা সময় কিন্তু নিষ্পত্তি হয়। কিন্তু এই ছেলেটা ছোট থেকে শুধু তার মাকে দেখেছে ওই টোনা টোটকা করতে, আর থেকে থেকে রক্ত নিতে, মাথার চুল নিতে, এরকম করে। সেই দিন তার মা তাকে পুরো ভেবেই নিয়েছিল যে আজকে বলি দেবো। সেই দিন ওই ভেবেই কিন্তু ও পালিয়ে আসে। আর ওর ভাবনাটা কিন্তু সত্যিই ছিল, তার ভাবনাটা সত্যিই ছিল। আর যেই আশ্রমে থাকে সেখান থেকে কখনোই আর যোগাযোগ করার জন্য তার মা বাবার বাড়িতে না কাউকে পাঠিয়েছে, না তারা গেছে, না সেই ছেলেটাকে নিয়ে কেউ এসছে। কারণ তারা বলেছে এরম অনেক অনাথ সন্তান আমাদের আশ্রমে থাকে, তুইও মনে করবি বাবা তোর কেউ নেই, আমরাই তোর সব। এখানে গুরু মারা আছেন, যারা রান্না করে মাসিরা আছেন, জেঠিমারা আছেন, তারাই হচ্ছে মা। একটা মা গেছে তো কি হয়েছে, এখানে 30টা মা আছে, 27টা বোন ভাই আছে তোকে নিয়ে। আর আমরা তো আছি তোর গুরু শিষ্য। ভাই কিন্তু ওখানে পড়াশোনাও করেছে, 17 বছর বয়স, ভাই কিন্তু মাধ্যমিক দিয়েছে 2025-এ। ভাই বলে, দিদি এটা আমার জীবনের চরম সত্য, আজ মা থাকতে বাবা থাকতে আজ আমার জীবনে কেউ নেই, আমি শুধুমাত্র একা, শুধুমাত্র একা। চলো আমরা এবার কমেন্ট করব। ঘটনাটা আমি নিয়েছি কারণ ঘটনাটা না কোথাও গিয়ে একটা ধাক্কা দিল, যে আমাদের হরর স্টোরি তো অনেক আসে, কালকেও এসছে দুটো, অনেক আসে, আমরা কন্টেন্ট অনেক ক্রিয়েট করি, কিন্তু এই রকম সত্য ঘটনা, সত্যি কথা বলতে আমি মনে করি না কারোর কারোর চ্যানেলে বা কারোর জীবনে এরকম ঘটনা জানা আছে।
হয়তো আজকের পরে তোমাদের অনেক কিছু ভাবাবে, অনেক কিছু ভাবাবে। সত্যি একটা 9.5 বছরের বাচ্চা ছেলে 17টা বছর ভালোবাসা পেয়েছে, পড়াশোনা শিখেছে, ভালো খাবার পেয়েছে, সে কখনো আর তার মা বাবার কাছে যেতে চায়? কখনোই না। যাদের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসছে, হোক না সে তার নিজের, তবু অত্যাচার তো তারই ওপরে হতো, তার নিজের লোকই তো করতো, তাও আর পরম মা বাবা। বাবা যদিও কিছু বলতে পারতো না, ওইটাই তার অত্যাচারিতর কারণ। কারণ কিছু না বলাটা, অত্যাচারকে মেনে নেওয়াটাও তো একই দোষারোপই বলা যায়। যাই হোক, এখন কমেন্ট পড়বো, চলো। আসলে কালকে সারা রাত ঘুমাইনি, আজকে সারা দুপুর ঘুমাইনি। ঘটনা শুরুতে বলিনি, এখন বলছি, কারণ কোনো জায়গায় তো কাজ করতে যাচ্ছি না, কিন্তু বাড়িতে তো কাজগুলো নিতে হবে। কারণ আমাকে তোমরা তো ছাড়বে না, একদম ছাড়বে না। এখনো অনেক কাজ রয়েছে, আমি এখন চুপচাপ রয়েছি। কারণ বুঝতেই পারছো চোখ মুখ দেখে আমার কি অবস্থা। হুম। প্রথম আমাদের কমেন্ট করেছে শ্রাবণী হাজরা, সুকন্যা, মিঠি, মিঠু ভক্তি, সচ, পিন্টু ঘোষ, অনুপ ঘোড়ই, আচ্ছা, কৃষ্ণা ধারা, কিউট দিশা ব্লগ, তারপর রূপা দেব, সৈনী রয় বোন, তারপরে কমেন্ট করেছো গোপাল দাস, সুদীপ্ত ব্যানার্জি, আয়ান হালদার, সুদীপ রয়, তারপর কমেন্ট করেছো আহ 1 মিনিট একটু দেখে বলবো নামটা, হ্যাঁ অনেকটা বড় তো। ঐশিকী চক্রবর্তী, আচ্ছা আমি ঠিক বললাম? ঐশিকী না ঐশিকী? হ্যাঁ ঐশিকী আছে, একটু আমাকে বলে দিও হ্যাঁ ভুল হলে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রেখা অধিকারী, দিদি ভাই, আচ্ছা। তারপরে জয় বিশ্বাস, প্রদীপ দাস, আচ্ছা রেখা দিদি ভাই তুমি আমার কাছে কমেন্ট মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে না? আসলে আমার মাথার ঠিক নেই, আমি তোমার চিনতে পারিনি, সিরিয়াস বলছি। আর বুঝতে পারছো তো আমার কাল থেকে, কাল সারা রাত সারা দুপুর, গতকাল, আজকে সারা দুপুর আমার ঘুম নেই, প্রায় 1.5 দিন আমি ঘুমাইনি, আজকে রাতে গিয়ে ঘুমাবো। কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো ডালি দেবনাথ, সুনিতা চন্দ্র, প্রদীপ নাথ, জল্পনা মজুমদার, জলি হাজরা দিদিভাই, এস কে কালিম দাদা ভাই, ঝুমা চ্যাটার্জি, হোয়াইট কিং বোন, শম্পা মিত্র, সুমনা ভট্টাচার্যা, স্বপ্না চ্যাটার্জি, শ্রাবণী দাস চ্যাটার্জি, চৈতালি রয়, অসীম দাস, তারপর পুষ্প দত্ত, তারপর আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, বনানী কর্মকার দিদিভাই, চৈতালি চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো সিদ্ধার্থ পুরো কায়স্থ, তারপরে দীপক হালদার, সুজাতা দাস, উমা ঘোষ, মধুমিতা ভৌমিক, সোমা দাস পরিবার থেকে, শিলা বসু, তারপরে কমেন্ট করেছো এস পুরো কায়স্থ, বলেছো 7 বছরের বাচ্চাকে এইভাবে একা ছাড়াটা ঠিক হয় নাই দিদিমণির, যেহেতু বাচ্চাটার বাবা আসে নাই, ভয়ঙ্কর গল্প। হ্যাঁ সত্যি, ছাড়াটা হয়তো উচিত হয়নি। এবার বিষয়টা কি, এপাশ ওপাশ গলি তো, বাচ্চাটাকে এর আগেও কিন্তু ওরকম দিদিমণি ছেড়ে দিত, এবার তার বাবা এসে নিয়ে যেত, এবার ভেবেছে হয়তো নিয়ে যাবে, তার কারণে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে কি, যাই হোক আলটিমেট ছাড়াটা উচিত হয়নি। তার বাবাকে হয়তো আশা করি একটা খোঁজ বা ডাক দিয়ে ছাড়াটা, বা বাড়ির একদম গেটের সামনেও ছেড়ে আসতে পারতো, সেটাই। আসলে ব্যাপারটা ওইটা না, জানো তো ব্যাপারটা কি হয় বলো তো, যখন কিছু ঘটার থাকে না, তখন দেখবে নিয়মে ভুল হয়ে যায়। আমরা এক কাজ একটা প্রত্যেকটা সময় নিয়ম করেই করছি, কিন্তু দেখবে যখন আমার সাথে কিছু খারাপ হওয়ার থাকবে, খারাপ ঘটার থাকবে, তখন দেখবে যতই তুমি ভালো কিছু করো তোমার না ভুল হয়ে যাবে, ওই সময় ভুল হবেই, এটা হয়ে যায়। আসলে সবই নিয়তি। যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট সেকশন খোলা রইলো, অবশ্যই কমেন্ট করবে। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো শুভরাত্রি, টাটা।